চাচা, আঙুল নামিয়ে কথা বলো। তুই কি বললি? তোর এত বড় সাহস! সৈকত, সৈকত, বাবা অনেকদিন আমাদের সঙ্গে ছিলি। ছোটবেলা থেকে তুই কখনো আমাকে ছেড়ে কোথাও থাকিসনি। দীপ্ত যেমন আমার একটা ছেলে, তুইও আমার আর একটা ছেলে। আমি তোদের দুজনকে কোনোদিন দু চোখে দেখিনি। দীপ্ত যদি হয় আমার চোখের মনি, তুই আমার কলিজা। তোকে দূরে যেতে দিতে আমার খুব খারাপ লাগছে। চাচি তোমরা কোনো চিন্তা করো না, দেখবে আমি পড়াশোনা শেষ করে খুব ভালোভাবে ফিরে আসবো। তবুও বাবা, এতদিন তুই আমার চোখের সামনে ছিলি, তুই চলে গেলে খুব খারাপ লাগবে রে বাবা। আহা চাচা, এত কষ্ট পেও না তো। আমি তো আর চিরদিনের জন্য চলে যাচ্ছি না। আমার স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। দেখবে আমি বিসিএস ক্যাডার হয়ে আবার ফিরে আসবো, আর তখন আমাদের কোনো অভাব থাকবে না। সৈকত ভাই, আমার তোর কথা খুব মনে পড়বে রে ভাই। তোকে অনেক মিস করব। সেই ছোটবেলা থেকে একসাথে কত খেলেছি, একসাথে কত আড্ডা দিয়েছি। তোকে ছাড়া সব কিছু শূন্য শূন্য লাগবে আমার। কিন্তু কি করবো বল, হয়তো এটাই নিয়তি। যাই হোক, সবসময় নিজের খেয়াল রাখিস, মন দিয়ে পড়ালেখা করবি, ঠিক আছে? আমরা সবাই মিলে তোর জন্য দোয়া করব। তুই একদিন সফল হয়ে তবেই ফিরবি, অফিসার হয়ে ফিরবি। অবশ্যই ভাই, তোমাদের দোয়া থাকলে সফলতা নিশ্চয়ই আসবে, আর তোমাকে আমি খুব মিস করবো। এই নে বাবা, তোর প্রিয় খাবার গুড় আর মুড়ি। পথে যেতে যেতে যদি ক্ষুধা লাগে খেয়ে নিস, তাহলে আমাদের কথা মনে পড়বে। ঠিক আছে চাচি, তোমরাই তো আমার বাবা মা। আমাকে ছোটবেলা থেকে বাবা মায়ের আদর দিয়ে বড় করেছো, কখনো বাবা মায়ের অভাব বুঝতে দাওনি। তোমাদেরকে আমি কখনোই ভুলবো না। দেখো, আমি তোমাদের সবার স্বপ্ন পূরণ করে তবেই বাড়ি ফিরবো। আরে তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? কাঁদছো কেন? সৈকত কি একেবারের জন্য চলে যাচ্ছে? ও তো ঠিকই চলে আসবে, অফিসার হয়ে তবেই ফিরবে। যত মনের কথা আছে তখন বলো, এখন ছেড়ে দাও, বাসে দেরি হয়ে যাবে না। ভাই তুই চল তো, চল 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 চল। ভাইয়া, তোমাকে আর যেতে হবে না। এতটুকু পথ আমি একাই যেতে পারবো। তুমি বরং এক কাজ করো, চাচা চাচির মন খারাপ, তুমি বাড়িতে গিয়ে ওনাদেরকে সামলাও। ঠিক আছে ভাই, তাহলে তুই সাবধানে যাস। হ্যাঁ, তোর কথা খুব মনে পড়বে। আমি এদিকটা খেয়াল রাখবো, এগুলো খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে ভাই, পৌঁছে জানাস। হ্যাঁ ঠিক আছে ভাই, পৌঁছে জানাস। আচ্ছা, আমি পৌঁছে জানাবো। কি রে বাবা, সৈকতকে বাছে উঠে দিয়ে এসেছিস? হ্যাঁ বাবা, এতক্ষণে মনে হয় গাড়িতে উঠে গেছে। ও সৈকত শহরে গেছে লেখাপড়া করার জন্য। শহরে লেখাপড়া করতে গেলে অনেক খরচ, আমাদের আরো বেশি পরিশ্রম করতে হবে, নাহলে ও লেখাপড়া করবে কিভাবে? আর শোনো, সৈকত বিসিএস ক্যাডার হলে আমরা কিন্তু একে গরু কুরবানি দেব। গরু কিনতে তো অনেক টাকার প্রয়োজন, কিন্তু এত টাকা আমরা পাবো কোথায়? আমি এসব কথা বুঝি না। তুমি যেভাবে হোক টাকার ব্যবস্থা করো, দরকার হলে মহাজনের কাছ থেকে টাকা ধার নাও। সৈকত বিসিএস ক্যাডার হলে আমাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ বাবা, মা তো ঠিক কথাই বলছে। সৈকত যখন অফিসার হয়ে ফিরবে, আমাদের কোনো অভাব থাকবে না। দেখো, সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। তোমরা যখন বলছো, আমি মহাজনের কাছেই যাচ্ছি। মা, মহাজন সাহেব, মহাজন সাহেব কি বাড়িতে আছেন? মহাজন সাহেব। কে কে? আরে আলী চাচা, আপনি আমার বাড়িতে? কি ব্যাপার? আসলে মহাজন সাহেব, আমার কিছু টাকার দরকার। আমার স্ত্রী নিয়ত করেছে আমাদের সৈকত বিসিএস পাস করলে ওর নামে একটা কোরবানি করবে। সবই তো ঠিক আছে আলী চাচা, কিন্তু ধার করার টাকায় কি কুরবানি হবে? মহাজন সাহেব, আপনার কাছ দিয়ে যে টাকাটা নেব, ওই টাকা দিয়ে একটা গরু কিনবো, আর ওই গরুটা লালন পালন করে
যখন বড় হবে তখন আমরা ওইটাকে কোরবানি দেবো। ততদিনে আমাদের সৈকত ইনশাল্লাহ ও বিসিএস ক্যাডার হয়ে যাবে। তখন আমরা আপনার সমস্ত টাকা পরিশোধ করে তবেই আমরা কোরবানি করব। আচ্ছা ঠিক আছে, সে না হয় বুঝলাম, কিন্তু সময় মতো টাকা পরিশোধ করতে পারবেন তো? জি মহাজন সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের সৈকত অবশ্যই দেখবেন বিসিএস ক্যাডার হয়ে যাবে। আপনার টাকা আমরা পরিশোধ করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে আলী চাচা, কিন্তু কত টাকা লাগবে? এই মহাজন সাহেব, 1 লক্ষ টাকা দিলেই হবে। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসছি। এই নেন আলী চাচা। ধন্যবাদ মহাজন সাহেব। আচ্ছা চাচা, সময় মতো টাকাটা পরিশোধ করে দিন। জি মহাজন সাহেব, সময় মতো পরিশোধ করে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। দীপ্ত, দীপ্তর বাবা, তোমরা উঠে এসো, জলদি এসো, খেয়ে নাও, অনেক কাজ পড়ে আছে। হ্যালো, কে? বাবা সৈকত? জি চাচা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তা বাবা, তো সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ চাচা, ঠিক আছে। চাচি কেমন আছে? চাচি কোথায়? তো চাচিও ভালো আছে। চাচি তো এখানে। এই, কে ফোন দিয়েছে? সৈকত। সৈকত? হ্যাঁ, সৈকত, কথা বলো। হ্যালো বাবা সৈকত, তুই কেমন আছিস? কতদিন তোকে দেখি না, তোর কথা খুব মনে পড়ে। তুই ওখানে ঠিক আছিস তো বাবা? হ্যাঁ চাচি, আসলে পড়াশোনার অনেক চাপ তো, এজন্য খবর নেওয়ার সময় পাই না। তোমরা কোনো চিন্তা করো না, আমি একদম ভালো আছি। যাক বাবা, ভালোভাবে পড়াশোনা করিস, আর আমাদের নিয়ে একটু টেনশন করিস না। আর শোন বাবা, তোর যেখানে যা লাগবে আমাদেরকে জানাস। চাচি, দীপ্ত কোথায়? দীপ্তর কাছে একটু ফোনটা দাও তো। হ্যাঁ, দীপ্ত এখানে আছে। বাবা নে কথা বল। হ্যাঁ ভাই, সৈকত কেমন আছিস তুই? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। তুমি কেমন আছো? ভাইয়া বলছি যে আমার না কিছু টাকার দরকার ছিল। টাকা? কত টাকা লাগবে? এই তো ভাইয়া 30,000 টাকার মতো। এই মুহূর্তে টাকাটা খুব দরকার, কোচিং ফি আর সেমিস্টার ফি সবকিছু মিলিয়ে। 30,000 টাকা? এত টাকা কোথায় পাবো এখন? আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, আমি ফোন করছি তোকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। মা, সৈকতের তো সামনে পরীক্ষা, সেমিস্টার ফি নাকি দেয়া লাগবে, 30,000 টাকা প্রয়োজন। এখন এত টাকা কিভাবে কি দেব আমি বুঝতে পারছি না। টাকা তো পাঠানোই লাগবে। আমার কাছে তো এখন কোনো টাকা নেই। কিছুদিন আগে মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে গরু কিনেছি। এখন তো কোনো উপায়ও নেই রে বাবা। আচ্ছা, তোমরা এত টেনশন করছো কেন? ব্যবস্থা একটা আছে। কি ব্যবস্থা মা? আমার গলায় একটা চেন আছে, এটা বিক্রি করে তুই সৈকতকে টাকা পাঠিয়ে দিস। ওর জন্য তোমার গলার শেষ সম্বলটুকু দিয়ে দেবে? হ্যাঁ মা, বাবা তো ঠিক বলেছে, তুমি তোমার শেষ সম্বলটুকু দিয়ে দেবে। ওর থেকে আমরা অন্য কোনো একটা ব্যবস্থা করে নিই। হ্যাঁ রে বাবা, আমি ভেবেই বলছি, সৈকত যখন বিসিএস ক্যাডার হবে তখন এরকম চেন আমাকে কত বানিয়ে দেবে। নে বাবা দে, এটা বিক্রি করে তুই ওকে টাকা পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে বাবা আমি বাজারে যাই, দেখি এটা বিক্রি করে ওকে টাকাটা পাঠিয়ে দিই। ঠিক আছে।
হ্যালো সৈকত ভাই, টাকা পেয়েছিস? হ্যাঁ ভাইয়া, টাকাটা পেয়েছি। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তাড়াতাড়ি পরীক্ষার ফিটা দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। চলো, আজ তোমাকে একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আরে আগে থেকে বলে দিলে সেটা সারপ্রাইজ থাকবো নাকি? চলো তো, তারপর দেখবে। ওকে, লেটস সি। হ্যালো, সারপ্রাইজটা কেমন লাগলো? হ্যাঁ, সারপ্রাইজ তো অনেক পছন্দ হয়েছে, কিন্তু তুমি যে আমাকে আইফোন দিয়ে সারপ্রাইজ করবা এটা তো আমি কখনো ভাবিইনি। আরে পাগলি, এটা তো জাস্ট ছোট্ট একটা সারপ্রাইজ ছিল, বড় সারপ্রাইজ এখনো বাকি। বড় সারপ্রাইজ? প্লিজ প্লিজ বলো না কি সারপ্রাইজ। আরে আমি বিসিএস ক্যাডার হয়ে যাই, তারপরে না হয় দেখে নিও বড় সারপ্রাইজটা কি। আচ্ছা ঠিক আছে। ওকে, টাটা। বাবা দিত সৈকতের নাকি আর রেজাল্ট দিয়েছে, একটু খবর দিয়ে দেখ না বাপ। হ্যাঁ তাই তো, আজকে তো রেজাল্টের কথা। দাঁড়া ফোন দিচ্ছি। হ্যালো, কি সমস্যা তোমার? বারবার করে ফোন কেটে দিছি, তারপরে ফোন কেন দিতে হবে? আচ্ছা, একটা মানুষ ফোন কেটে দিলে বুঝতে হয় না যে সে ব্যস্ত আছে? এতটুকু কমন সেন্স কি তোমার মধ্যে নেই? ভাই আসলে আমি বুঝতে পারিনি, তুই কিছু মনে করিস না। ওই যে আমি শুনলাম তোর নাকি আজকে রেজাল্ট দেবে, তাই ফোন দিলাম আর কি জানার জন্য। আচ্ছা, আমি বুঝলাম না এটা এত জানার কি আছে? আমি তো বাড়ি থেকে বলেই এসেছিলাম যে আমি বিসিএস পাস করব, আর আমি নিজেও সেটা জানতাম যে আমি অবশ্যই পাস করব। তাহলে এত জানতে হবে কেন? আর আমি তো তোমার মতো মূর্খ না, তাই না? ভাই আমি তো শুধুমাত্র জানার জন্য ফোন দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আমরা খুব খুশি হয়েছি। তুই বাড়িতে আসবি কবে? অনেকদিন তো তোর সাথে দেখা হয় না, বাড়িতে আসবি না ভাই? আমার সময় হলে আমি চলে আসবো, তোমাকে এত কিছু ভাবতে হবে না তো। এখন ফোন রাখো। দীপ্ত, সৈকত কি বললো? হ্যাঁ, আমাদের সৈকত বিসিএস ক্যাডার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রহমতের মালিক। আমাদের সৈকত বিসিএস ক্যাডার হয়েছে। যাক, আমাদের সৈকত বিসিএস ক্যাডার হয়ে গেছে, আমাদের কোনো চিন্তাই থাকলো না। তো বাবা, সৈকত কবে বাড়ি আসবে কিছু বললো না? হ্যাঁ, ছুটি পেলে চলে আসবে, চিন্তা করে না, চলে আসবে। খুব ভালো সংবাদ। বাবা দীপ্ত, বাজার ঘাট সব ঠিক মতো করেছিস তো? আরে বাবা, আমি সৈকত যা যা পছন্দ করে সবকিছু কিনে নিয়ে এসেছি, তুমি কোনো চিন্তা করো না। আর মা, তুমি একটু সুন্দর করে রান্না করো, অনেকদিন পরে আসছে না। ঠিক আছে বাবা, তোরও তো ভাবতে হবে না। কিন্তু বাবা, ওর তো সেই দুপুর বেলা আসার কথা, এখন তো দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, কিন্তু এখনো তো এলো না। আচ্ছা বাবা, তুই একটু এগিয়ে গিয়ে দেখ না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। চাচি, বাবা সৈকত, তুই এসেছিস? পাশের মেয়েটাকে? ও হচ্ছে আমার ওয়াইফ, আমরা দুজন বিয়ে করেছি। বাবা, তুই বিয়ে করেছিস? কিন্তু আমাদেরকে তো কিছু জানাসনি। হ্যাঁ জানাইনি তো, কি হয়েছে? এখন তো দেখতেই পাচ্ছ। তবু বাবা, আমাদেরকে না বলিস, তোর চাচিকে তো বলতে পারতিস, সে তো তোকে নিজের মায়ের মতোই মানুষ করেছে রে বাবা। কেন সবকিছুকে তোমাদের জানিয়ে করতে হবে? দেখো চাচা, আমি এখন আর ছোট নেই, যথেষ্ট বড় হয়েছি, বিসিএস পাস করেছি, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো যোগ্যতা এখন আমার হয়েছে। যাই হোক বাবা, অনেকদিন পরে এসেছিস, তোকে কি খেতে দি? দাঁড়া বাবা, আমি তোর পছন্দের খাবারটা নিয়ে আসছি। এই নে বাবা, তোর পছন্দের গুড় আর মুড়ি। এগুলো কি এনেছো? আমি এখন আর এগুলো খাই না। সৈকত,
তুই এসব কি বলছিস? এটা তো তোর প্রিয় খাবার ছিল। হ্যাঁ আগে খেতাম, তখন আমি বুঝতাম না তাই খেতাম, কিন্তু এখন আমি এসব বাজে খাবার খাই না। তুই অনেক পাল্টে গেছিস ভাই, সত্যি তো। তুই এখন বিশেষ ক্যাডার হয়ে গেছিস না, তোর পছন্দ অনেক পাল্টে গেছে। এসব কেন খাবি? ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, তোর জন্য আমি অনেক ভালো ভালো খাবার তৈরি করে দিচ্ছি। বৌমাকে নিয়ে ঘরে যা, হাত মুখ ধুয়ে বিশ্রাম কর। ঠিক আছে, চলো। এই কোথায় আসলাম? আমাকে এখানে ফ্রেশ হতে হবে? আমি এরকম নোংরা জায়গায় ফ্রেশ হতে পারবো না। আরে তো কি হয়েছে, আমি তো এখানে ছোটবেলা থেকেই গোসল করে আসছি। তুমি করেছো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি এরকম পরিবেশে পারবো না। আর তাছাড়া তুমি তো জানোই আমার পুকুরে নামার কোনো অভ্যাস নাই। এছাড়াও আমার এই পরিবেশ ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ধৈর্য ধরো, আমি যত দ্রুত সম্ভব দেখছি কি করা যায়। কিসের ধৈর্য? আমি কোনো ধৈর্য ধরতে পারবো না, যা করে আজকের মধ্যেই করবে। চাচা, চাচা, ভাইয়া, ভাইয়া। কি হয়েছে? এত চেঁচামেচি করছিস চলুন। চাচা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। হ্যাঁ বাবা বল। আমি আমার সম্পত্তির ভাগ চাই, আমার সম্পত্তির ভাগ আমাকে বুঝিয়ে দাও। তুই হঠাৎ সম্পত্তির ভাগ চাইছিস কেন? আমার সম্পত্তির ভাগ আমি যখন খুশি তখন চাইবো, আর তুমি সেটা দিতে বাধ্য। হ্যাঁ সেটা তো ঠিক আছে, জমি তো তোর জমি, তুই যতটুকু পাবি তোকে দিতে হবে। কিন্তু তোকে পড়ালেখা করাতে গিয়ে তো অনেক ধার দেনা হয়ে গেছে, এখন আমাদের কাছে আর কোনো টাকা পয়সা নেই। ওই যে জমিটুকু আছে ওইটুকুতে চাষবাস করে আমরা খাই। এখন যদি ওটা ভাগাভাগি হয়ে যায় তাহলে কোথায় কি করে খাবো বল? সেটা তো আমি জানি না, তোমরা কি করবে না করবে সেটা তোমাদের ব্যাপার, আর তোমাদের কি হলো না হলো সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সম্পত্তির ভাগ চাই, বাস। আমি এই পরিবেশে আর থাকতে পারবো না। সারা জীবন ধরে তোকে মানুষ করলাম কি আজকের এই দিনটা দেখার জন্য? চাচা, আঙুল নামিয়ে কথা বলো। তুই কি বললি? তোর এত বড় সাহস? সৈকত, তুই তোর চাচার গায়ে হাত তুললি, তোর ভাইয়ের গায়ে হাত তুললি, আমাকে বাদ রাখলি কেন? আমাকে মার। দেখো, তোমাদের এত নাটক দেখেন না, আমার সময় নেই। আজকে থেকে এই পাশের পুরো সম্পত্তি আমার, তোমাদের ছায়াও যেন আমি আমার সম্পত্তিতে না দেখি। এদিন দেখতে হলো। আজকে তুই বড় অফিসার হয়ে গেছিস না, টাকার অহংকারে আজকে এসব করছিস তো, পরিবারের কথা সবকিছু ভুলে গেছিস। ঠিক আছে, আমরাও দেখবো এই টাকা পয়সা নিয়ে তুই কি করিস। এই চলো তো। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? কিছু হয়েছে আমাকে বলো। মনটা খুব খারাপ রে বাবা, সৈকতের কথা খুব মনে পড়ছে, ওকে দেখতে ইচ্ছে করছে। তুই একটু ওর কাছে যা বাবা। তাছাড়া আমরাও তো অভাবের মধ্যে আছি, তুই একটু ওকে বুঝিয়ে বল, যদি আমাদের একটু সাহায্য করে। না, আমি ওর কাছে যেতে পারবো না। তুমি দেখোনি ও আমাদের সাথে কেমন খারাপ ব্যবহার করেছে, তারপরে তুমি এখানে যেতে বলছো? আমি কখনো ওর কাছে যেতে পারবো না। সবই তো বুঝি রে বাবা, কিন্তু ওকে তো আমি মানুষ করেছি। তোরা দুই ভাই, তোদেরকে আমি দুই চোখে কখনো দেখিনি। ও আমাদের ভুলে গেল, আমি যে ওকে বলতে পারছি না রে বাবা। ভুলতে হবে মা, ও তোমার সন্তান হওয়ার যোগ্য না,
ও এখন আর আগের মতো নেই মা, ও আর আগে সেই সৈকত নেই। ও এখন বিসিএস ক্যাডার হয়ে গেছে, ওর কাছে অনেক টাকা পয়সা, ও বাড়ি করেছে, ওর বউ হয়েছে, ওর পরিবার এখন আলাদা। জানি বাস্তবতা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই মা, তুমি ওকে ভুলে যাও। কিন্তু আমি যে পারছি না বাবা, ওকে ভুলে দিতে আমি পারছি না। না, বাস্তবতা মেনে নাও, আমি কাজে গেলাম। সৈকত, বাবা সৈকত, কি হয়েছে চাচি, তুমি এখানে? দেখ বাবা, তোর পড়াশোনার খরচ চালানোর জন্য আমাদের অনেক ঋণ হতে হয়েছে। আমাদের অবস্থা এখন খুবই খারাপ, বুঝতে পারছি না এই ঋণের বোঝা কিভাবে শোধ করব। এখন আমরা যে কি করব বুঝতে পারছি না। সেটা আমাকে কেন বলতে এসেছো? আমি এখন কি করতে পারি তোমাদের জন্য? আমার জমির ভাগ আমি বুঝে নিয়েছি, ব্যাস এতটুকুই। তোমরা কি করবে না করবে সেটা তোমাদের ব্যাপার, আমাকে এসব বলতে এসো না। এই বুড়ি, আপনার এখানে আসার সাহস হলো কি করে? এখানে কি আমার স্বামীর মাথা খেতে এসেছেন? বৌমা, তুমি এসব কি বলছো? সৈকতকে দেখতে খুব ইচ্ছা হলো, তাই চলে এসেছি। আর তাছাড়া তুমি তো জানো আমাদের সংসারের সমস্যার কথা। চুপ করেন, আপনার মুখে না বৌমা ডাক শুনতে চাই না। যত সব ছোট লোক এসে জোটে এখানে, বের হয়ে যান, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যান। আমরা আপনার এই মুখও দেখতে চাই না, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। বাবা সৈকত, যাও তো। দেখো, আমি এসব রোজ রোজ উটকো ঝামেলা নিতে পারবো না। আমি কাল সকালে বাপের বাড়ি চলে যাব, এই সবকিছু মিটমাট করবা, তারপর আমি আসবো। যাও তো। আয় বাবা, নামাজে দেরি হয়ে যাবে। হ্যাঁ চলো। পাখি, আমরা নামাজে গেলাম, নামাজ পড়ে এসে গরু কোরবানি দেবো। কারা যেন বলেছিল এই টাকা আমার কোনো কাজে আসবে না? এই টাকা কোনো কাজে আসবে কি না সেটা এবার আমি দেখিয়ে দেব। এবার বাজারের সব থেকে বড় গরুটা আমি কোরবানি দেব, দেখিয়ে দেব টাকা দিয়ে কিছু হয় কি না। যাই নামাজটা পড়ে আসি, এসে তারপর দেখাবো। পাখি, কি আর করা যাবে বলো? যার জন্য নিয়ত করেছিলাম তার মঙ্গলের জন্য হলো তো গরু কোরবানি দিতে হবে। আমরা নামাজ পড়ে আসি। পাখি, পাখি, মা তুমি গোছ গাছ করে রাখো, আমরা নামাজ পড়ে আসি। কি ব্যাপার, মা কথা বলছে না কেন? চলতে দেখি। পাখি, মা, পাখি, মা, পাখি, মা, ও মা, পাখি, মা, পাখি, মা পড়ে গেল কেন? মা, মা কথা বলো মা, মা ওঠো। বাবা, মায়ের কি হলো বাবা? দেখতো, দেখতো তোর মার কি হলো? মা, পাখি, বাবা
মা মা আর নেই বাবা, আমাদের ছেড়ে চলে গেছে। তুমি একই করলে পাখি, পাখি রে, মা তুই চলে গেলি পাখি। মা পাখি। কি ব্যাপার, আজকে ঈদের দিনে কান্নাকাটি কেন? দেখি তো। চাচি, চাচি তোমার কি হলো চাচি? এই খবরদার, আমার মায়ের শরীরে স্পর্শ করবি না তুই। চাচি আমাকে তুমি ক্ষমা করে দাও চাচি, আমি বুঝতে পারিনি তুমি এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে চাচি। ক্ষমা চাইছিস? এখন কেন ক্ষমা চাইছিস? তুই যে দোষ করেছিস তার কোনো ক্ষমা হয় না। তুই একটা কুলাঙ্গার। তোর জন্য আমার মা কি করেনি বলতো? আমাকে আর তোকে কখনো আলাদা করে দেখেনি। তোর জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়েছে। আমার মা নিজের সন্তানের মতো করে তোকে মানুষ করেছে। আর তুই তুই কি দিয়েছিস? প্রতিদান তো দূরের কথা, তুই কৃতজ্ঞতা পর্যন্ত স্বীকার করিসনি। আমার মা নিজের সন্তানের মতো করে তোকে মানুষ করেছে, আর তুই কি করেছিস? বেঁচে থাকতে তো একটুও সম্মান দিসনি, আর এখন এসেছিস ক্ষমা চাইতে। আমার মা কি করেনি তোর জন্য? নিজে না খেয়েও তোকে খাইয়েছে। আমরা অভাবে থেকেও তোর পড়াশোনার খরচ চালিয়েছি। তুই জানিস, তুই অফিসার হবি বলে আমার মা নিয়ত করেছিল যে আমরা এই দিয়ে একটা গরু কোরবানি দেবো। তাই মহাজনের কাছ থেকে ধার দেনা করে এনে সেই গরুটা কিনে এনেছে। সেই গরুটা আজ কোরবানি দেওয়ার কথা ছিল। তুই কি করেছিস? এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ? চাচি আমাকে ক্ষমা করে দাও চাচি, আমাকে ক্ষমা করে দাও তুমি চাচি। আমার কি দোষ বলো? আমি আমার বউয়ের কথা, ওর সুখের জন্য আজ তোমার সুখকে আমি কেড়ে নিয়েছি চাচি, আমাকে তুমি ক্ষমা করে দাও। মরা মানুষের পা ধরে ক্ষমা চেয়ে কি লাভ বল? বেঁচে থাকতে তো একটু শান্তি দিতে পারিসনি। আমার মা তোকে নিজের সন্তানের মতো করে লালন পালন করেছে, কিন্তু তুই তাকে কখনো আপন করে দেখিসনি। এই তোর কিসের কষ্ট? তুই তো এখন বড় অফিসার হয়ে গেছিস, তোর অনেক টাকা পয়সা হয়েছে, নতুন বাড়ি করেছিস, বিয়ে করেছিস, তোর নতুন সংসার হয়েছে, পরিবার হয়েছে। যা হারানো তো আমরা হারিয়েছি, তোর তো কষ্ট পাওয়ার কথা না। এখন কেন ক্ষমা চাইছিস? মা, তুই না সবচেয়ে বড় গরু কোরবানি দিয়েছিস? তাকিয়ে দেখ, আমরা তোর থেকে বড় কোরবানি দিয়েছি। কি জানিস, আমার নিজের ভালোবাসা, আমার মায়া, আমার সবচেয়ে বড় আপন আমার মা, আমি তাকে কোরবানি দিয়েছি। কোরবানি কখনো কাউকে দেখিয়ে দিতে হয় না। কোরবানি লোক দেখানোর জন্য না, কোরবানি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আরে পশু জবাই করা মানেই কোরবানি না। কোরবানি মানে হলো নিজের আত্ম অহংকার, নিজের লোভ, লালসা, দাম্ভিকতা এগুলো নিয়ন্ত্রণ করতে পারা। কোরবানি মানে পশু জবাই নয়। মহান সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের আশায় নিজের আত্মত্যাগের নামই হলো কোরবানি। কেবলমাত্র পশু জবাই করায় সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করা হয় না। আশরাফুল মাখলুকাত হিসেবে নিজের লোভ, লালসা, হিংসা, অহংকার, দাম্ভিকতা এইগুলো নিয়ন্ত্রণ করতে পারাটাই হলো আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত। লোক দেখানো পশু জবাই করা কোরবানি না। কোরবানি হলো মায়া ত্যাগ করা, নিজেকে ত্যাগ করা। আজকে আমরা কোরবানি দিয়েছি, সবচেয়ে বড় কোরবানি দিয়েছি, আমার মাকে কোরবানি দিয়েছি। আল্লাহ, দেখ সৈকত, দেখ, আজ তোর অহংকার আর দাম্ভিকতার কারণে আমি আমার শ্রেষ্ঠ সম্পদ, আমার পাখিকে আমি কুরবানি করে দিয়েছি। দেখ সৈকত, দেখ।